শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। দি গল্পের জগতের আজকের পরিবেশনা বিখ্যাত সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন নিতাই, দিলীপ, রনি, ইতি এবং গৌতম। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনে মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা কিন্তু সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা রবারের পাম্প শু ছাড়তে ছাড়তে সে হেসে বললে, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলাম। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মিওনো দিন, তাই না? আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও। চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি একটু ঘুরে আসি। আর কিছু না হোক 2-1টা আজব গল্প তো শোনা যাবে। এই এমন দিনেই এই উদ্ভট সব গল্প জমে, তাই না? তারানাথের কথা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। তাই বললুম, আরে বসো বসো, ধুতিটা তো বদলে নিতে দাও। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটেই মেরে দিই চলো, এইটুকুই তো পথ। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সার পাসিং শো কেনে হাঁটতে হাঁটতে দুজনে মট লেনে তারানাথের বাড়ি এসে হাজির হলুম। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই বললে, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইন ভোলেননি তো? রোজ রোজই আপনি কিন্তু ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে যেতে যেতে বললে, বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পের লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তাপোষে বসতে বসতে তারানাথ বললে, আরে তারপর হঠাৎ যে? ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। 2-1খানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হলো। বললে, আরে বসো বসো, জমিয়ে আগে বসো তো। কি খাবে বলো? ও চারি, চারি, এদিকে শোন দিকে একবার। চারি এসে দাঁড়াতেই তারানাথ বললে, যা দেখি ওই চট করে তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বললে, কি গল্প বলবো? তোমরা তো এসব বিশ্বাসই করো না। অমনি বলে বসলেন বিশ্বাস করি না। বিশ্বাসই যদি না করব, তাহলে এই বাদলার দিনে এতখানি পথ ঠেঙ্গিয়ে এলুম কি করতে? সে তো গল্প শোনার লোভে। নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা না, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া? তোমাকে তো একদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর। শক্তি ভেলকি করায় গুরুর বারণ ছিল, তবে করিনি কি? করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্যে
পয়সা রোজগারের ফিকিরি করেছি কিছু কিছু, বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। আচ্ছা, ওই সাধুরা যে চোখ বুজে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলিতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই, সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। কি রকম? যেমন ধরো, সদ্যমৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপরে মরা তারকাকের বাঁ দিকের ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। তাহলে ওই বীজ মন্ত্রটা আসলে কি? সেটি তো বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কি না। চারি ইতিমধ্যে তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? আচ্ছা, ওই তান্ত্রিক আর কাপালিকের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? পার্থক্য আছে আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। বলছি এখন, তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেক দিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের? বটেই, আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ রাখ, এই তক্তাপোষেই রাখ। নাও নাও, তো তোমরা চা খেয়ে নাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করলেন। আমার বয়স তখন 22-23 হবে। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে, মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এসব দিয়ে আসত। বৌঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্যে। সাধু কিন্তু কখনো ভরম দেখায়নি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর ওপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকেই হেসে বিদেয় করছে। এসব মিটতে মিটতেই বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চালা কাঠ তুলে ধুনিতে গুজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয়, এগিয়ে এসে বস। আমি সাধুর সামনে ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয়
সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছে আছে তাই তো? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে থাকতেই হবে তোকে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু সেটা অস্পষ্ট। তার অর্থ তোকে কিছু দূর গিয়ে তারপর আবার ফিরে আসতে হবে। এ চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না আমি। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কি রকম? বছর খানেকের ভিতরে তোর বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে তোর দেখা হয়েছে, নইলে তোর প্রাণ সংশয় হতে পারত। কি রকম বিপদ? কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবো কি করে? তা আমি ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয় বলতাম। তুই এসে বসবার পর থেকে আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা তো নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বট গাছটা, ধুনিতে পটপট করে কাঠের কাঠ পড়বার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিন কখনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে। কি প্রক্রিয়া সাধুজি? নে, ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। আমি বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? তুই ঠিক বুঝতে পারবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে। বললাম না, সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘন্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম, ঠিক তেমনি কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা আমি শক্তি দিলাম। যা, ভালো মন্দ যাই আসুক, তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমাকে আমাকে আপনার শিষ্য করে নিন। আমি দীক্ষা নেব আপনার কাছে। ওসব হবে টবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার টাবদার করিস নে, যা ফোট এখান থেকে। আবার কবে দেখা পাবো আপনার? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দেব। তারপরেই একটা আধ পোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা, ভাগ, পালা বলছি। বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটল, কিছুই যেন আর ভালো লাগে না। কেবলই বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা তো নয়, একটা ভবঘুরেমি আমাকে পেয়ে বসল। আরও কিছুদিন এভাবে কাটাবার পর
একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে। এজন্য সারা দিনই প্রায় হাঁটতাম, যতদূর গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের এক পাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত। সেখানে বসে রাখতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাবার। ওই জিনিসপত্রের দাম তখনও কি এই রকমই ছিল? গায়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার এক বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। 10 আনায় একটা আস্ত পাঠা? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজনে মিলে গোটা পাঠাটা খেয়ে ফেললেন? তা পারবো না কেন, গায়ের ছেলে, আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যামতেও তো ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনছো? আমার বাবার খাইয়ে হিসেবে 10টা গায়ের মধ্যে নাম ডাকছিল। সে গল্প বলবো এখন, পরে একদিন। হ্যাঁ, ওই গল্প করে আর লাভ নেই, যে গল্প হচ্ছিল সেটাই হোক। তা এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া। শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধেবেলা এক গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটায় জনবসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশ বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানে আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পুরো চালের বড় বড় 8-10 খানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, এক পাশে গোয়ালে কখানা গরু সাজালের ধোয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাকে ফু পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই আপনার? আমি বিদেশি লোক, রাত্রির একটু থাকবার সুবিধে হবে কি? আপনারা? ব্রাহ্মণ। লোকটা আসুন আসুন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক বেশ ভালো। আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে, বসে গল্প করে। আর একটু বাদে বাদে হুকোটিকে এগিয়ে দিয়ে বলে, সাজুন, ব্রাহ্মণের প্রসাদ পাবো আজকে। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর, তাই না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি বাপু? এই আগে কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাড়িতে 2টি চাল দিতে পেরেছি,
সে তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আর সমান হয় না। এই তো দিন 7 আগে আমার বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন কেন, কি হয়েছিল? চুরি টুরি হয়েছিল নাকি? তাহলে তো বরং ভালোই ছিল। শুনুন না কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমার এখানে থাকবো। আমার সাদা মনে কাদা নেই, বললুম থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে কিছু বোঝবারই উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপর করে তামাকের গুল ঝেড়ে কলকেটি এক পাশে রেখে মাধব বলল, সে রাত্রিরে কিচ্ছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললে, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার ওই মেয়েকে আমাকে দাও, আমি ভৈরবী করব। ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে এই মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে আর বেরুতে হতো না। সন্ন্যাসী তো আমার দিকে কটমট করে তাকিয়ে যাবার সময় বলে গেল, কাজটা তুই ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল তুই হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার, লোকটার আসেনি তো? আর তার আসতে সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন আনতে গেলে? আগে খান ওটুকু, ব্রাহ্মণ সেবা করলে আমার তো কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। আমি প্রায় জোর করে চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার বড্ড খারাপ লাগে। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে এলাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে আমার মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ পদহীন প্রান্তরের মধ্য দিয়ে একটা ছোট্ট কি নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরেই হেঁটে এগুতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যত দূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এই সব পড়ে আছে। ওই নিজন শ্মশানে সন্ধেবেলা আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান, যেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়, তার ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারদিক তাকিয়ে দেখছি, হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চায়?
কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে যেমন শব্দ হতে পারে, চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলির মতো অজস্র জটা, মুখময় অযত্ন বর্ধিত দাড়ি গোফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরো 1 হাত, পরনে রক্তাম্বর, পায়ে বুল দেওয়া কাঠের পুরু খড়ম। কি দরকার তোর এইখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বেশি দরকার নেই গো, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছিয়েছি এই মাত্র। তা কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? ঠিক নেই। সাধু কি বুঝলে জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন? কেন, তোর অসুবিধাটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না না, অসুবিধা আর কি, তাই বলছিলাম আর কি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো 2 পাকা কলা হাতে নিয়ে। এই নাও, খেয়ে নাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নিব। থাকবি তুই? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধু বলেছিল। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলো দেখে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর তোকে আমি দীক্ষা দেব, বুঝলি? কি সাধনা? সে আছে, সময় হলেই তোকে জানাবো। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলুম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারা দিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো আচ্চা আর জপ তপ করে। আমি একটু দূরে কাঠ কুটো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির হলো। কুপড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে 2খানা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে 2টো সরাই মুখে মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা।
1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা ধরে পোড়াবে। এই নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। দ্রব্যগুণ, বুঝলে? দ্রব্যগুণ, দ্রব্যগুণ একটা বিরাট জিনিস। তুমি কি সেটা মানো? নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো, গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু সেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, স্তম্ভন, সেসব দেখিনি। বশীকরণ ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশ জটিল প্রক্রিয়ায় যাওয়ার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোন তবে। চেষ্টা করলে তুইও পারবি। আগে আগে কি পারবো? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া হয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে ফট করে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ যা হোক কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলেই সেই লোক কুকুরের মতো তোর পায়ে পায়ে ঘুরবে। আছে আমার কাছে, দেখবি। সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাতা হাতে করে বেরিয়ে এলো। ভাদ্র মাসের অমাবস্যায় এটাকে ধরেছিলাম। থাক আমার কাছে, এর গুণ আমি দেখিয়ে দেব। দিন 2 আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ দিয়ে কি হবে? কাজ আছে। তখন আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরো 3-4 দিন কাটলো। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি, সাধু এসে কাছে বসলো। তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? আগে ঠিক ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, আবার বৃষ্টিও দান করে। এগুলিতে আমাদের প্রাণ বাঁচে। এগুলো হলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ এগুলি হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের পুরো নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অনেক। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার কোনো নিদ্রাই নেই। আমার গা শিরশির করছিল। আমি বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? বেতালকে বাধা দেওয়া খুবই কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করবে। এসব হলো আগুন নিয়ে খেলা, বুঝতে পারলি? আজ রাত্রিরে তোকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুই ভয় পাবি না তো? প্রথমে ভাবলাম বলে দি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালায়। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বলে ফেললাম, না না, আপনি কি এরই সাধনা করছিলেন? ঠিকই ধরেছিস। সেদিন রাত্রি যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুতল মাটিতে। তার চারদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে
পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, এই বন্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পুরানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই 1 চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরে সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটর গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করতো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর তামার কুসায় খাওয়া ঘি, একটা জবা ফুল, আরও কি যেন মিশিয়ে মন্ত্র করে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল, আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারিনি, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল ও রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে দেখলে ওই যে বেতাল। কোথায় কোথায় গেল ও? এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল কুড়ি দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজনের বাড়িতে রাত্রির আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটেই। সেই মাধব ঘোষের মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরের দিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মেয়ে তো দিলই না, উপরন্তু আমাকে অকথ্য ভাষায় অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকের মধ্যে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত! আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখবো তোমাকে। কি করবেন আপনি? করবো কি? করেছি। এই যে বেতাল ডাকিয়ে পাঠিয়ে দিলাম। কোথায় গেল সে? ওই মাধব ঘোষের বাড়ি। এইবার বুঝবে সে কাকে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? কি হবে? আজ তার নিজের ক্ষতি কিছু হবে না, আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুলটা দেখছিস, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে ওই উঠোনে কি আম বাগানের মধ্যে। ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে কি হলো। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল।
পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না। এখানে প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ, মূর্খ তুই! কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তা কি বুঝবি রে? থামুন, আপনার মতো নরকের কৃমিকীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হন হন করে হেঁটে সেই রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, এই শোন, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত আমাকে কেউ অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি। মনে রাখিস কথাটা। অনেক দূর চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রিরের নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছলাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছাত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, প্রণাম ঠাকুর মশাই, ও আপনি এসেছেন। আমি যেন একটু বল পেলাম। ভগবান পাঠিয়েছেন আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে মাধব? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ? গতকাল রাত্রিরে আবার দুখানা গাই গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি, গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দেখিনি ঠাকুর মশাই। আশ্চর্য ব্যাপার, তখন অনেক রাত, হঠাৎ গোয়ালে একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুংলি গাইটা চিৎকার করে উঠলো। গিয়ে দেখি রাঙ্গি আর মুংলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তখনই লোক পাঠালাম পাশের গায়ে ওই গোবর্জির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলে না। আজ সকালে গরুগুলো মারা গেল ঠাকুর মশাই। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকে আবার মেয়েটার গায়ে খুব জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি এলেন, ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার একটু ভয়টাও কেটে যাবে। বুঝলাম তো সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি, এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গড় চেয়ে বাগান সারলাম। গড় হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে সে বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফিরবার জন্য এগুতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গায়ের বটতলার সেই সৌম্য মূর্তি সাধু। তিনি বলেছিলেন,
আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকে আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ কোথায় সাধু, কোথায় কি, কেউ নেই কোথাও। আমি এক অন্ধকারে গড় হাতে দাঁড়িয়ে রয়েছি। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম, বললাম, দেখো, আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম কর, আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারদিকেই গণ্ডি দিয়ে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আর আমি আজ এক ঘরে থাকবো। বাড়ির সবাই শুয়েছে তো? আগে হ্যাঁ ঠাকুর মশাই। বেশ বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে, এই যে খাটের পায়ার কাছে, এইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গুন্ডি কাটো। নাও নাও নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। সেই গণ্ডির ভেতরে খাটিয়ে উঠে আমরা দুজনে বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিছুই নয়, হাওয়া এলো কোথা থেকে? ক্রমে সে হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হল। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়ল। বাড়ির দরজা জানলা দরাম দরাম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সব ভেতরে বসে থাকুন, কেউ বাইরে আসবেন না। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার। বিকৃত জাস্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢুকবার। বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান। মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢুকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘণ্টাও হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধ হয়। সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম। মাধব ঘোষ কিছুতেই ছাড়লো না, খালি বলে, আপনার দয়াতেই রক্ষা পেলাম। বেঁধে রাখতে পারবো না জানি, তবু এ বেলাটা কিন্তু থেকে যেতেই হবে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছে। পেছনে দুজন পাগড়িওয়ালা সিপাহি। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতেই একজন সিপাহীকে জিজ্ঞাসা করলাম, কোথায় চলেছ বাপু? সামনে বিরামখালিতে একটি শ্মশান আছে না, জানেন?
সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। খুন হয়েছে? বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিল বেতাল বাধা পেলেই ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছে হয়েছিল, পরে সেই ইচ্ছে দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বললে, কি রকম শুনলে? বেশ সুন্দর গল্প। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, বিশ্বাস হলো তোর? দিনটা তো ভালোই কাটলো। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।